হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ উইথ তৌরিদ চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। এটি আমরা জানি যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, এবং এবছর যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এখানে 2 মার্কস বাড়িয়ে এখন 7 মার্কস করে দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। তো সবার জন্যই আজকের আলোচনাটি। আশা করি আজকের ভিডিও দেখার পরেই ট্যাগ কোয়েশ্চেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা এই ভিডিওতে ট্যাগ কোয়েশ্চেন্সের সাধারণ সব রুলস থেকে শুরু করে ব্যতিক্রম সবগুলো রুলস কভার করার চেষ্টা করব। তো একদিনেই সেই আলোচনা আমরা করব না অবশ্যই। আজকের ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেন্সের সাধারণ যে রুলসগুলো সেগুলো আলোচনা করব। তো প্রথমেই আমরা আসলে ট্যাগ কোয়েশ্চেন্স জিনিসটি কি সেটি দেখার চেষ্টা করব। ট্যাগ শব্দটির অর্থ হচ্ছে যোগ করা বা জুড়ে দেয়া, অর্থাৎ অ্যাড করা। কোয়েশ্চেন শব্দটির অর্থ হচ্ছে প্রশ্ন। সো ট্যাগ কোয়েশ্চেন মানে কিন্তু প্রশ্ন জুড়ে দেওয়া বা প্রশ্ন যোগ করা। এই অর্থটি শোনার পরে একটি প্রশ্ন এসে যায় যে আসলে কিসের সাথে এই প্রশ্ন যোগ করা বা জুড়ে দেওয়া। মূলত ইংলিশে যখন কনভারসেশন করা হয় তখন একটি বৈশিষ্ট্য হচ্ছে, ইংলিশে কনভারসেশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যা বললাম সেই কথাটি যে ঠিক বা আমার কথার প্রতি সমর্থন সূচক বা আমার কথার উপরে জোর দেওয়ার জন্য আমি কি করব, একটি প্রশ্ন যোগ করে দেব। আমি যে বাক্যটি বললাম সেই বাক্যের শেষে আমি একটি প্রশ্ন যোগ করে দেব নিজের কথার উপরে জোর দেবার জন্য। তো এই প্রশ্নটি মূলত হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নামে পরিচিত। আমার মনে হয় যে এই যে জোর দেবার বিষয়টি কথার সাথে এবং প্রশ্ন যোগ করার যে বিষয়টি, এটি পৃথিবীর প্রায় প্রত্যেক ভাষাতেই প্রচলিত। আমাদের বাংলা ভাষাতেও কিন্তু এই বিষয়টি রয়েছে। সহজ করে আমরা দেখি যে আমরা যখন কাউকে একটি কথা যদি আমি বলি যে তুমি তো একজন ছাত্র, এই কথাটি যে ঠিক বা আমি যে ইনফরমেশনটি দিলাম এটি যে ঠিক, এটি প্রমাণ করার জন্য আমরা কি করি, একটি পাল্টা প্রশ্ন করি। যদি এই প্রশ্নগুলোর আসলে উত্তর এক্সপেক্ট করা হচ্ছে না, আমরা তখন বলি নাও কি, অর্থাৎ আমি যে বলছি তুমি যে একজন ছাত্র, আমার কথাটি ঠিক সেটি প্রমাণ করার জন্য আমি তাকে একটি পাল্টা প্রশ্ন করি, নাও কি মেয়েটি নাচতে পারে না, পারে কি? তাহলে আমি যে ইনফরমেশনটি দিলাম মেয়েটি নাচতে পারে না, এই কথাটি যে ঠিক সেটি প্রুভ করার জন্য আমরা কি করি, লিসেনারকে একটি পাল্টা প্রশ্ন ছুড়ে দিই, পারে কি? আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে সে নাচতে পারে না এবং এই কথাটি ঠিক। তো বাক্যের শেষে এই যে প্রশ্ন যোগ করার যে ট্রেন্ড, সেটিকে আমরা বলি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইংলিশে এই বাক্যগুলোকে ট্রান্সফার করলে এরকম হতো, ইউ আর আ স্টুডেন্ট, তুমি তো একজন ছাত্র। আরেন্ট ইউ, নও কি? অর্থাৎ এই যে আরেন্ট ইউ প্রশ্নের যে অংশটি আমরা নিজের কথার উপরে জোর দেবার জন্য যোগ করলাম, এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নামে পরিচিত। তো পরীক্ষায় মূলত আমাদের কাজ হচ্ছে যে কিছু সেন্টেন্স দেয়া থাকবে, এগুলোর সাথে নিয়ম অনুযায়ী আমাদেরকে কোয়েশ্চেনগুলো ট্যাগ করে দিতে হবে। এটি বলতে গেলে খুবই সহজ একটি গ্রামাটিক্যাল আইটেম। একটু কেয়ারফুল হলেই এখানে কিন্তু আমরা ফুল মার্কস তুলতে পারি। তো প্রথমেই আমরা পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেন আনসার করার পদ্ধতিটি দেখব। মূলত প্রথমত আমাদের যেটি করতে হবে যে যেই সেন্টেন্সটি প্রশ্নে দেয়া থাকবে সেই সেন্টেন্সটি আমরা হুবহু খাতায় উঠাবো। যদিও এখন এটি অনেক টিচাররাই আর করতে বলেন না, সরাসরি উত্তর লিখলেও এখানে প্রবলেম নেই। আমার মনে হয় যে প্রশ্নটি তুলে লেখাটা ভালো হবে। তারপরে সেন্টেন্সের পরে আমরা অবশ্যই একটি কমা ইউজ করব, এবং কমা ইউজ করার পরে নিয়ম অনুযায়ী কোয়েশ্চেনটি ট্যাগ করার পরে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। সব ঠিক রাখার পরেও যদি এই প্রশ্নবোধক চিহ্নটি বসাতে আমরা ভুলে যাই তাহলে সেন্টেন্সটি কিন্তু কেটে দেওয়া হবে। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন বসানোর বিষয়টি আমরা অবশ্যই মনে রাখবো, সবসময় মনে রাখবো। এখন আমরা দেখব যে ট্যাগ কোয়েশ্চেন করার সময় বিশেষভাবে স্মরণীয় কমন কিছু বিষয় যেগুলো সবসময় মনে রাখতে হবে। তো প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে যে সেন্টেন্সটি পরীক্ষায় দেয়া থাকবে সেটি যদি পজিটিভ হয়, হাবোধক হয়, তাহলে আমরা যে ট্যাগটি করব সেটি অবশ্যই নেগেটিভ হবে। আবারও বলছি, যে সেন্টেন্সটি পরীক্ষায় দেয়া থাকবে সেটি যদি পজিটিভ হয় তাহলে আমরা যে ট্যাগটি করব সেটি অবশ্যই নেগেটিভ হবে। নেগেটিভ মানে সহজ করে বলি, সেখানে অবশ্যই নট আসবে, তোমার উত্তরে অবশ্যই নট আসবে। এখন একটি জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু সাধারণত নটকে সংক্ষিপ্ত করে লেখা হয়। এক্ষেত্রে সবসময়ই নটের যে কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম হেল্পিং ভার্বের সাথে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে, এটি মনে রাখতে হবে। তো হেল্পিং ভার্বের সাথে নটের কন্ট্রাকশনগুলো আমি এখানে বলছি, তোমরা নোট করে নিতে পারো। ইজ নট যদি হয় তাহলে সংক্ষিপ্ত করে ইজেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ নটের শর্ট ফর্মটি সবসময় এন এর উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে টি লিখতে হয়। ইজ নট কে আমরা লিখেছি হচ্ছে ইজেন্ট,
হ্যাভ নটকে দেখো হ্যাভেন্ট একসাথে করে দিয়েছি, কোনো স্পেস দেওয়া যাবে না। মেই নটকে হয়ে গেছে মেইন্ড, মাস্ট নট হয়ে গেছে মাসেন্ট। এভাবে আমরা সবগুলো হেল্পিং ভার্বকে কন্ট্রাক্ট করতে পারি। তবে কয়েকটি হেল্পিং ভার্ব রয়েছে যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলোর কন্ট্রাকশনগুলো একটু ব্যতিক্রম, তাহলে এগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে উইল নট, এটি চেঞ্জ হয়ে ওন্ট হয়ে যাবে। উইল নটের এরকম কোনো শর্ট ফর্ম নেই যেখানে উইল থাকলো এরপরে এনের ওপরে দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা টি ইউজ করলাম, এরকম কোনো ওয়ার্ড ইংলিশে নেই। তাই উইল নটের একটি শর্ট ফর্ম, সেটি হচ্ছে ওন্ট, এটি আমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে। শ্যাল নটের বেলায় একই জিনিস, শ্যাল নটের শর্ট ফর্ম হচ্ছে শান্ট, দুটি উচ্চারণ, শান্ট বা শ্যান্ট, দুটি কারেক্ট প্রোনাউন্সিয়েশন, তো এটি ইউজ করতে হবে। ক্যান নটকে কেন আমি ব্যতিক্রমে ঘরে লিখেছি ভালো করে খেয়াল করো। ক্যান নটকে মনে হয় যে কান্ট লেখার সময় দুটি এন হবে বোধ হয়, কারণ একটি ক্যানের এন আরেকটি হচ্ছে নটের এন, দুটি এন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কান্ট হয়ে গেলে তখন একটি এন বাদ যাবে, একটি মাত্র এন থাকবে। তাহলে এই স্পেলিংটিও একটু স্পেশাল এবং অনেকেই তোমরা ভুল করে ফেলো, ডাবল এন বসিয়ে দাও। তাহলে এই বিষয়গুলো আমরা কেয়ারফুল থাকবো। তাহলে আসলে কি শিখলাম, যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেওয়া থাকবে সেটি যদি পজিটিভ হয় তাহলে আমাদের ট্যাগটি হবে নেগেটিভ, অর্থাৎ সেখানে নট আসবে। কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি। হি ইজ আ বয়, এখানে কিন্তু বাক্যটি পজিটিভ ছিল তাই আমাদের ট্যাগটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। শি ক্রাইস লাউডলি, এই সেন্টেন্সটি পজিটিভ ছিল, আমাদের ট্যাগটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। কেন ডাজেন্ট বা কেন ইজেন্ট হচ্ছে এগুলো আমরা একটু পরেই শিখব। আই ক্যান কুক, এখানে সেন্টেন্সটি কিন্তু পজিটিভ ছিল, তাহলে আমাদের ট্যাগটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। এখানে দেখো আমরা কান্ট বসিয়েছি একটি এন দিয়ে। এবারে মনে রাখবো সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগটি হবে পজিটিভ, অর্থাৎ যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেয়া থাকবে সেটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা যে উত্তরটি লিখবো ট্যাগটি সেটি কিন্তু অবশ্যই পজিটিভ হবে। পজিটিভ মানে সহজ করে বললে তোমার উত্তরে কিন্তু নট আসবে না। এখন একটি প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটি নেগেটিভ। নেগেটিভ হতে গেলে সেই সেন্টেন্সের মধ্যে অবশ্যই নেগেটিভ ওয়ার্ডস থাকতে হবে, অর্থাৎ ইংরেজিতে যেই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড বলে পরিচিত সেই ওয়ার্ডগুলোর কোনো একটিও যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ ধরে নেব। তো এই জন্য আমি নেগেটিভ ওয়ার্ডগুলোকে এখানে নোট করে দিয়েছি, তোমরা লিখে নাও আমি এগুলো বলতে বলতেই। প্রথম সবার কাছে পরিচিত সব থেকে কমন একটি নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নো। তাহলে নো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হবে এবং তখন এর ট্যাগটি কিন্তু পজিটিভ হবে, অর্থাৎ ট্যাগের মধ্যে আমাদের আর নট আসবে না। এছাড়াও কিছু শব্দ নট, নেভার, নাইদার, নান, নো ওয়ান, নো বডি, নো প্লাস কোনো নাউন থাকতে পারে, নো বয়, নো মাদার, নো থাকলেই তো সেই সেন্টেন্সটি আসলে নেগেটিভ হয়ে গেল। নাথিং। এছাড়া এবারের যে শব্দগুলো এগুলো একটি স্পেশাল, এগুলো ভালো করে মনে রাখতে হবে কারণ এই শব্দগুলো সাধারণত আমাদের জানা থাকে না। এগুলো হচ্ছে হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, ফিউ আর লিটল। তাহলে এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। যদিও এরা কেন নেগেটিভ, আবার এদের ভেতরে কিছু ওয়ার্ড রয়েছে যেমন ফিউ আর লিটল, এরা কখনো নেগেটিভ হতে পারে কখনো পজিটিভ হতে পারে। তো এই যে ব্যতিক্রম রুলগুলো এগুলো আমরা শেষে পড়ব। আজকের আলোচনায় আগেই বলেছি যে আমরা সাধারণ রুলগুলো পড়ব। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ। এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটি নেগেটিভ হবে এবং সেই সেন্টেন্সগুলোর ট্যাগ কিন্তু আমাদের পজিটিভ হবে, অর্থাৎ সেখানে নট আসবে না। প্রথম সেন্টেন্সটি ইট ক্যান নট ফ্লাই, এখানে ক্যানের সাথে কিন্তু নট রয়েছিল, তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। এই সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ তাই আমাদের ট্যাগটি কিন্তু হয়ে গিয়েছে পজিটিভ, অর্থাৎ পজিটিভ মানে এখানে কিন্তু নট আর আসেনি। আই হার্ডলি ড্রিঙ্ক টি, এখানে একটি নেগেটিভ ওয়ার্ড ছিল হার্ডলি, তাহলে আমরা এখনই বললাম হার্ডলি শব্দটি হচ্ছে নেগেটিভ। হার্ডলি যেহেতু নেগেটিভ তাহলে আমাদের ট্যাগটি কিন্তু ছিল পজিটিভ। নাথিং ওয়াজ সিন, এখানে একটি নেগেটিভ শব্দ ছিল নাথিং, তাহলে নাথিং যেহেতু নেগেটিভ তাহলে ট্যাগটি হবে পজিটিভ। এই জন্য এখানে আমাদের ট্যাগ হয়ে গিয়েছে ওয়াজ ইট, ওয়াজের সাথে কিন্তু নট আসেনি। তাহলে মূল কথা, যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটা পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটি নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি ট্যাগ শেষ হবে একটি সাবজেক্ট দিয়ে যা কিনা প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে ফলো করে বসবে। আবারও বলছি, প্রত্যেকটি ট্যাগের শেষে একটি সাবজেক্ট থাকবে এবং এই সাবজেক্টটি কি দেখে বসাবো আমরা, সেটি হচ্ছে যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টের ওপর ভিত্তি করেই
আমরা এই সাবজেক্টটি বসাবো। এবং সবশেষে আগেই বলেছি যে মনে করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমরা মূলত প্রথমেই ট্যাগের সাবজেক্টগুলো দেখে নেব যে ট্যাগের সাবজেক্ট আসলে কি কি হতে পারে। এবং এই জায়গায় শুরুর দিকে অনেকে ভুল করে থাকো তোমরা, তো আমি যে সাবজেক্টগুলো নোট করে দেব এর বাইরে ট্যাগের সাবজেক্ট সাধারণত হয় না। তাই তোমরা মনে রাখবে যে আমার ট্যাগের যে উত্তরগুলো সেগুলো অবশ্যই এই সাবজেক্টগুলোর কোনো একটি দিয়ে শেষ হবে। তো ট্যাগের সাবজেক্টটি সাধারণত কোনো প্রোনাউন হয়, আর এই প্রোনাউনগুলো লিমিটেড অর্থাৎ আনলিমিটেড নয়, যেগুলো লিখে দিচ্ছি এর মধ্যেই হবে। আই হতে পারে, ইউ হতে পারে, উই হতে পারে, হি, শি, দে, ইট, দেয়ার হতে পারে, ওয়ান হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি ট্যাগ এই প্রোনাউনগুলোর কোনো একটি দিয়ে শেষ হবে, সেটি হবে ট্যাগের সাবজেক্ট। তো আসলে কখন কোন প্রোনাউনটি বসে সেটি আমরা এবারে দেখব। প্রথম রুলটি এভাবে লিখেছি, যদি প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট হিসাবে এদের যে কোনো একটি প্রোনাউন থাকে, অর্থাৎ যেই প্রোনাউনগুলো আমি নোট করেছি এই প্রোনাউনগুলোই যদি যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেওয়া থাকবে তা সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে থাকে, তাহলে আমরা মনে রাখবো যে ট্যাগের সাবজেক্ট হিসাবে ওই সাবজেক্টটি আমরা বসাবো। খুব সহজ, অর্থাৎ যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে তার সাবজেক্ট যেহেতু হি এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে ট্যাগের সাবজেক্ট ওই প্রোনাউনটিই থাকবে, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট কিন্তু হি হয়ে গিয়েছে। সেন্টেন্সে এখানে সাবজেক্ট হিসাবে দেয়ার রয়েছে, যদিও এটি প্রোনাউন নয়, আমাদের দেয়ার থাকলে ট্যাগের সাবজেক্ট কিন্তু দেখো দেয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ যে সাবজেক্টগুলো আমি এখানে লিখেছি যে সেন্টেন্সটি আসবে তার সাবজেক্ট হিসেবে যদি এই সাবজেক্টগুলোর কোনো একটি থাকে তাহলে ট্যাগের মধ্যে সেই সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে। দেখো যেই সেন্টেন্সটি এসেছে তার সাবজেক্ট হিসেবে ওয়ান ছিল, তাহলে ট্যাগের সাবজেক্ট কিন্তু ওয়ান হয়ে গিয়েছে। এরপরে দে ছিল, তাহলে ট্যাগের সাবজেক্ট হিসাবে কিন্তু দেই রয়ে গিয়েছে। আমার মনে হয় এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবারে আসি, যে সেন্টেন্সটি পরীক্ষা আসবে তার সাবজেক্ট যদি এই প্রোনাউনগুলোর কোনো একটি না হয় বরং অন্য কোনো নাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বিষয়টি খুব সহজ করার জন্য আমি একটু উল্টো দিক থেকে শুরু করেছি। যেই সেন্টেন্সটি পরীক্ষা আসবে তার সাবজেক্টটি যদি প্লুরাল হয়, প্লুরাল হলে সেটি মানুষ হোক বা অন্য যে কোনো কিছু হোক, শুধু দেখবে যে প্লুরাল কিনা। যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ট্যাগের সাবজেক্ট হবে দে। যেমন প্লুরালের কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি, দ্য বয়েজ, গার্লস, টিচার্স, মেন, উইমেন, পিপল, চিলড্রেন, বুকস, ট্রিজ, রিভার্স। এরকম যে সাবজেক্টটি পরীক্ষা আসুক না কেন সেই সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হবে দে। যেমন এখানে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ছিল দ্য বয়েজ, এটি প্লুরাল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যেহেতু প্লুরাল তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হবে দে। পিপল সে সো, এখানে পিপল ছিল প্লুরাল তাই আমাদের ট্যাগের সাবজেক্ট কিন্তু হয়ে গিয়েছে দে। দ্য মুভিস আর ইন্টারেস্টিং, মুভিস, মুভি থেকে মুভিস প্লুরাল, তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হচ্ছে দে। তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছো, যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে তার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ট্যাগের সাবজেক্ট অবশ্যই দে হবে। এখন একটি প্রবলেম, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় দেখতে হবে। সেটি খুব সহজেই তোমরা মনে রাখতে পারো। সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় এবং তা যদি কোনো পুরুষ মানুষকে নির্দেশ করে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে হি। আবার বলি, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় এবং সেটি যদি মানুষকে নির্দেশ করে, পুরুষকে নির্দেশ করে, তাহলে সাবজেক্ট হবে হি। যেমন দ্য ম্যান থেকে এখানে হি হয়ে গিয়েছে, দ্য বয় থেকে এখানে হি হয়ে গিয়েছে। এভাবে যদি মানুষকে নির্দেশ করে সিঙ্গুলার তাহলে পুরুষ হলে হি হবে। বুঝতেই পারছো, যদি মহিলাদেরকে নির্দেশ করে তাহলে সেখানে ট্যাগের সাবজেক্টটি শি হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সে একটি নাউন ছিল দ্য নান লিডস আ সিম্পল লাইফ, তাহলে নান শব্দটি কিন্তু এখানে সিঙ্গুলার এবং নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, এটি ফেমিনিন জেন্ডার, মহিলাকে নির্দেশ করছে, তাহলে আমরা কিন্তু এখানে শি বসিয়েছি। হিজ সিস্টার শুড স্লিপ, তাহলে হিজ সিস্টার এটি সিঙ্গুলার ছিল, তার বোন, যেহেতু এটি মহিলাকে নির্দেশ করছে তাহলে এখানে কিন্তু আমরা শি বসিয়েছি। এখন সাবজেক্টটি যদি কোনো মানুষ না বুঝিয়ে অন্য কোনো বস্তু, বিষয় বা অন্য যে কোনো কিছু বোঝায়, মানুষ না বুঝিয়ে অন্য যে কোনো কিছু, তাহলে আমাদের ট্যাগের সাবজেক্টটি হবে ইট। অর্থাৎ যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় এবং মানুষ না বুঝিয়ে অন্য যে কোনো কিছু বোঝায় তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হবে ইট। যেমন এখানে দ্য নিউজ শব্দটি কিন্তু সিঙ্গুলার ছিল, নিউজ মানে সংবাদ, এটি যেহেতু সিঙ্গুলার এবং মানুষ বোঝাচ্ছে না তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হয়ে গিয়েছে ইট। দ্য পেন রোট ওয়েল, এখানে দ্য পেন সিঙ্গুলার ছিল এবং যেহেতু মানুষ বোঝাচ্ছে না তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হয়ে গিয়েছে ইট। এভাবে মানুষ না বুঝে অন্য কিছু বোঝালে যদি ওয়ার্ডটি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাদের ইট ইউজ করতে হবে।
এখানে কিছু ব্যতিক্রম শব্দ তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো দেখতে প্লুরালের মতো হলেও সত্যিকার অর্থে এরা হচ্ছে সিঙ্গুলার। দেখতে প্লুরালের মতো কেন? কারণ নর্মালি আমাদের একটি ধারণা আছে, সেটি হচ্ছে যে শব্দের শেষে যদি এস থাকে তাহলে সেই শব্দগুলো কিন্তু প্লুরাল হয়। তো এখানে তোমরা এমন কিছু শব্দ দেখতে পাচ্ছ যেগুলো শেষে এমনিতে একটি এস রয়েছে, এই এস থাকার কারণে শব্দগুলো কিন্তু প্লুরাল নয়, শব্দগুলো মূলত সিঙ্গুলার। তো এই শব্দগুলো খুবই পরীক্ষায় এসে থাকে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও বা লিখে নাও। প্রথম শব্দটি হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, নিউজ, ইথিক্স, অপটিক্স, ইনিংস। যেমন ক্রিকেট খেলায় প্রতি এক দলের খেলাকেই একটা ইনিংস বলা হয়, শুনে মনে হয় যে এটি মনে হয় প্লুরাল, কিন্তু না, শব্দটি এমন নয় যে থেকে ইনিংস হয়ে গিয়েছে, প্রত্যেক দলের খেলাকেই ইনিংস বলা হয়, তাহলে শব্দটি কিন্তু সিঙ্গুলার। এভাবে ওয়েজেস, গ্যালোস, অ্যাথলেটিক্স, স্ট্যাটিস্টিক্স যদি পড়াশোনার বিষয় বোঝায় তাহলে এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার। শব্দটি এমন নয় যে ফিজিক এখান থেকে এস যোগ করে ফিজিক্স হয়ে গিয়েছে। ম্যাথমেটিক বলতে কোনো শব্দ নেই, শব্দটি হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে এই শব্দগুলো শেষে এস থাকলেও এগুলো সিঙ্গুলার, এবং যেহেতু এরা প্রত্যেকে মানুষ না বুঝে অন্য কিছু বোঝাচ্ছে, তাহলে এরা পরীক্ষায় থাকলে কিন্তু আমাদের ট্যাগের সাবজেক্ট ইট হবে। তো এই হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় যে জিনিসগুলো এবং ট্যাগের সাবজেক্টের যে বিষয়টি সেটি কিন্তু আমরা শিখে ফেললাম। তোমরা প্রয়োজনে আবারও ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত দেখো যদি তোমরা সমস্যা ফেস করো, কারণ এবারে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আগেই বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা হচ্ছে সাধারণ রুলসগুলো দেখব, তবে এরপরে আরও ভিডিওর মাধ্যমে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ব্যতিক্রম যত রুলস রয়েছে সবগুলো রুলসই কভার করার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ দেখব, যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই তার ট্যাগ আমরা কিভাবে করব। খুবই সহজ। প্রথমেই যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ করতে বলা হয় তাহলে প্রথমেই একটু দেখবে যে সেই সেন্টেন্সটিতে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। হেল্পিং ভার্বগুলো আমার মনে হয় তোমরা জানো, তবু আমি এখানে লিখে দিয়েছি, যদি জানা না থাকে তোমরা নোট করে নিতে পারো। হেল্পিং ভার্ব বলতে এখানে নর্মাল হেল্পিং ভার্ব এবং মডাল হেল্পিং ভার্ব সবগুলোকেই মিন করা হচ্ছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু এগুলো। তবে নিড আর ডেয়ারের ক্ষেত্রে আরও কিছু জানার রয়েছে, যেটা হেল্পিং ভার্ব হতে পারে, মূল ভার্ব হতে পারে, ব্যতিক্রম জিনিস পরে শিখবো, আগেই বলেছি। তো যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেওয়া থাকবে সেই সেন্টেন্সে এই হেল্পিং ভার্বগুলোর কোনো একটিও যদি থাকে, খুবই সহজ, আমরা যেই হেল্পিং ভার্বটি থাকবে সেটিকেই আমরা নিয়ে এসে ট্যাগের শুরুতে বসিয়ে দেব, কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। যেই হেল্পিং ভার্বটি থাকবে সেটিকেই আমরা নিয়ে এসে ট্যাগের শুরুতে বসিয়ে দেব। যেমন প্রথম একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ তোমরা, দ্য বয়েজ ক্যান সুইম, এখানে কিন্তু একটি হেল্পিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি ক্যান। তো যেহেতু ক্যান রয়েছে তাহলে আমরা কিন্তু এই ক্যানকেই ট্যাগের শুরুতে বসিয়েছি। এবং আগের কমন নিয়মগুলো মনে রাখতে হবে, যে সেন্টেন্সটি যেহেতু পজিটিভ ছিল তাহলে আমাদের ট্যাগটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে, এই জন্য ক্যানের সাথে আমরা নট বসিয়েছি। দ্য বয়েজ এখানে প্লুরাল ছিল, তাই ট্যাগের সাবজেক্ট কিন্তু আমাদের দে হয়ে যাবে। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, এই সেন্টেন্সটি যখনই দেখবো তখনই মাথায় নিয়ে আসতে হবে যে অট হচ্ছে এখানে মডাল ভার্ব এবং হেল্পিং ভার্ব। যেহেতু এটি হেল্পিং ভার্ব তাহলে আমরা কি করব, যে যেই হেল্পিং ভার্বটি থাকবে সেটিকেই ট্যাগের শুরুতে বসিয়ে দিব, আর তাই অটকে আমরা কিন্তু ট্যাগের শুরুতে বসিয়েছি। এবং সেন্টেন্সটি পজিটিভ হয়, আমাদের ট্যাগটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। এভাবে পরের সেন্টেন্সে হ্যাভ ছিল, তাই আমরা হ্যাভ বসিয়েছি। স্টুডেন্টস শুড অবে দেয়ার টিচার্স, এখানে কিন্তু শুড ছিল, তাই আমরা ট্যাগের শুরুতে শুড বসিয়ে দিয়েছি। তৃতীয় যে সেন্টেন্সটি, এখানে কিন্তু হ্যাভ মূল ভার্ব হিসেবে ছিল, তাই এটির আরও উত্তর হতে পারে, এগুলো আমরা আসলে পরবর্তীতে দেখব। তো এইভাবে আমার মনে হয় অ্যাসার্টিভের প্রথম রুলটি তোমরা বুঝতে পেরেছো, যে তোমরা প্রথমেই দেখবে যে সেই সেন্টেন্সটিতে কোনো হেল্পিং ভার্ব রয়েছে কিনা, যেই হেল্পিং ভার্বটি থাকবে সেটিকে তোমরা ট্যাগের শুরুতে বসাবে। এখন যেমনটা আমরা জানি যে অ্যাসার্টিভের সব ধরনের সেন্টেন্সে যে হেল্পিং ভার্ব থাকবে এমন কোনো কথা নেই, বরং দুটি টেন্স রয়েছে যেখানে কিন্তু স্ট্রাকচারের ভিতরে কোনো হেল্পিং ভার্ব নেই, যেমন একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় সেন্টেন্সটি, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে কোনো হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ যখনই তোমরা দেখবে যে কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব নেই তখনই মাথায় নিয়ে আসবে যে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই দুই প্রকার টেন্সেই কিন্তু শুধু হেল্পিং ভার্ব থাকে না। এবং প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে যে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং পাস্ট ইনডিফিনিটে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, খুবই সহজ। তো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমাদের ট্যাগের শুরুতে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। তাহলে একটি প্রশ্ন থেকেই যায় যে কখন ডু নিয়ে আসবো আর কখন ডাজ নিয়ে আসবো। মূলত সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
এবং যে ভার্বটি পরীক্ষায় সেন্টেন্সে দেয়া থাকবে সেই ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমাদের ট্যাগের শুরুতে ডাজ নিয়ে আসতে হবে। আর যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে, অর্থাৎ ভার্বটি যদি শুধু বেস ফর্ম ফ্রি থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটিতে আমাদের ডু ইউজ করতে হবে। এক্সাম্পলসগুলো দেখলেই আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আই গো টু স্কুল, এখানে গো কিন্তু প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা সেন্টেন্সের শুরুতে কিন্তু ডোন্ট ইউজ করেছি। হি স্লিপস অ্যাট 10 PM, এখানে কিন্তু স্লিপ প্রেজেন্ট ফর্ম ছিল এবং এর সাথে এস ছিল, তাই আমরা কিন্তু এখানে ডাজ ইউজ করেছি। দ্য টিচার্স বিল্ড আপ দ্য নেশন, এখানে দেখো অনেকে একটি ভুল করো যে সাবজেক্টের সাথে এস দেখলে ডাজ নিয়ে আসো। আসলে আমরা ডাজ কখন নিয়ে আসবো? যদি শুধুমাত্র ভার্বের সাথে এস থাকে তখন আমরা ডাজ নিয়ে আসবো। এখানে বিল্ড শব্দটি ছিল ভার্ব এবং এর সাথে কিন্তু কোনো এস বা ইয়ে ছিল না, সেজন্য আমরা কিন্তু ডাজ না নিয়ে এসে ডোন্ট নিয়ে এসেছি। দ্য গার্ল হার্ডলি লাভস, এখানে ভার্ব ছিল লাভ প্রেজেন্ট ফর্ম এবং এস ছিল, তাই আমরা কিন্তু ডাজ নিয়ে এসেছি। আর সেন্টেন্সটি ছিল নেগেটিভ, কারণ মনে করে দেখো আমরা কিন্তু হার্ডলি শব্দটি পড়লাম, এটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই আমাদের ট্যাগটি কিন্তু হয়ে গিয়েছে পজিটিভ, আমরা কিন্তু নট ইউজ করিনি। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এইভাবে সলভ করতে পারি যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ডাজ ইউজ করব, আর যদি এস বা ইএস না থাকে তাহলে আমরা ডু ইউজ করব। এবারে আসি, যদি যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেয়া থাকবে সেটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কিভাবে সলভ করব। খুবই সহজ, এবং বুঝতেই পারছো যে ডু ডাজ যেখানে থাকে সেখানে এরা কিন্তু 3 ভাই, মূলত আরেক ভাই হচ্ছে ডিড, সেও কিন্তু সেখানেই যায়। তো যদি পাস্ট ইনডিফিনিট হয় সেন্টেন্সটি, তাহলে আমাদের ট্যাগের শুরুতে ডিড বসিয়ে দিতে হবে এবং বাকি নিয়মগুলো ঠিক থাকবে। মাই ফ্রেন্ড লেন্ট মি সাম মানি, আমরা জানি যে লেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে লেন্ট, তাহলে লেন্ডের পাস্ট ফর্ম যেহেতু লেন্ট, তাই আমাদের এই সেন্টেন্সটি কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল এবং পাস্ট ইনডিফিনিট হওয়ায় আমরা ট্যাগের শুরুতে কিন্তু ডিডেন্ট ইউজ করেছি। দে বট দ্য হাউস, এখানে বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, তাহলে এটি পাস্ট ইনডিফিনিট ছিল সেন্টেন্সটি, তাহলে এই জন্যই আমরা কিন্তু এখানে ডিডেন্ট ইউজ করেছি। মাই ফ্রেন্ডস স্পেন্ট 2 days উইথ মি, এখানে স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, তাহলে যেহেতু পাস্ট ফর্ম ছিল তাহলে সেন্টেন্স ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এর পরিবর্তে আমরা কিন্তু ডিডেন্ট ইউজ করেছি। তো আশা করি তোমরা অ্যাসার্টিভের ট্যাগ করার সাধারণ যে রুলসগুলো সেগুলো বুঝতে পেরেছো। সংক্ষেপে বা এক লাইনে আরেকবার বলছি, যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেই হেল্পিং ভার্বটি সামনে আসবে, যদি হেল্পিং ভার্ব না থাকে এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ট্যাগের শুরুতে ডু অথবা ডাজ আসবে, আর যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ট্যাগের শুরুতে ডিড বসবে। তো অ্যাসার্টিভ শেষ করে এবার আমরা এসে গিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করা খুবই সহজ, এবং এসএসসি পরীক্ষায় মূলত ইম্পারেটিভ থেকে কিন্তু 2টি বা 1টি সেন্টেন্স থাকে, তাই এটি আমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে। আর ইম্পারেটিভের ট্যাগ আগেই বলেছি খুবই সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি যে এখানে 5টি বিষয় থাকে, মূলত আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ আর প্রস্তাব। তো যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এর ট্যাগ হিসেবে আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করতে পারি, যে কোনো একটি ব্যবহার করতে পারি। তবে মনে রাখার সুবিধার্থে যেহেতু আমরা বাকি ট্যাগগুলোতেও পড়বো যে উইল ইউ ব্যবহার করতে হবে, তাই তোমরা একটি মনে রাখতে পারো, সেজন্য ওন্ট ইউ না বসিয়ে না মনে রেখে তোমরা উইল ইউ মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, লিভ মি, লিভ শব্দটি ভার্ব, কারণ লিভ মানে ত্যাগ করা। যখনই দেখেছো এই সেন্টেন্সটি মূল ভার্ব দিয়ে শুরু, তাহলে এটি তো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের রুল হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হলে আমাদের ট্যাগ আমরা মুখস্থ বসিয়ে দিতে পারবো উইল ইউ। সেভ দেম ফ্রম দ্য এনিমিজ, সেভ হচ্ছে ভার্ব, সেভ মানে বাঁচানো। যখনই দেখেছি মূল ভার্ব দিয়ে শুরু, তাহলে আমি ট্যাগটি মুখস্থ বসিয়ে দিতে পারি উইল ইউ বা ওন্ট ইউ। এবারে আমাদের দ্বিতীয় রুলটি হচ্ছে, প্রদত্ত সেন্টেন্সটি যদি নিষেধ বোঝায়, অর্থাৎ যদি সেন্টেন্সটি ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে আমাদের ট্যাগটি এখানে আমরা মুখস্থ রাখবো এবং আমাদের ট্যাগটি হবে উইল ইউ। ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, যখনই দেখেছি সেন্টেন্সটি ডোন্ট দিয়ে শুরু, তাহলে আমরা কিন্তু ট্যাগ বসিয়ে দিয়েছি উইল ইউ। ডোন্ট বি ক্রেজি, আমরা ট্যাগ বসিয়ে দিয়েছি উইল ইউ, তাহলে মূল ভার্ব বা ডোন্ট দিয়ে শুরু হলে ট্যাগটি হবে উইল ইউ। প্রদত্ত সেন্টেন্সটি যদি অনুরোধ বোঝায়, অর্থাৎ সেখানে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, তবু আমরা ট্যাগ হিসাবে উইল ইউ ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে চাইলে আমরা আরও পোলাইটলি এক্সপ্রেস করতে চাইলে আমরা এখানে উড ইউ বসাতে পারি, যেমন প্লিজ হেল্প আস, এখানে আমরা উইল ইউ বা উড ইউ দুটোই বসাতে পারি। তবে আগেই বলেছি যেহেতু বেশিরভাগ জায়গায় আমরা ইম্পারেটিভে উইল ইউ পড়বো, তাই তোমরা একটি মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে।
কাইন্ডলি চেক দ্য বক্স, তাহলে এখানেও কিন্তু আমরা উইল ইউ বা উড ইউ ইউজ করতে পারি। এরপরে প্রস্তাব বোঝালে কিন্তু দুই রকম নিয়ম এখানে। একটি হচ্ছে লেটস বা লেট আস দিয়ে যদি বাক্যটি শুরু হয়, লেটস হচ্ছে লেট আসেরই শর্ট ফর্ম, তো লেটস বা লেট আস দিয়ে যদি শুরু হয় তাহলে ট্যাগটি আমরা মুখস্থ রাখতে পারি, ট্যাগ হবে শ্যাল উই। যদিও খুব সহজ, কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং নিয়মিত এসে থাকে। অর্থাৎ লেটস দিয়ে কোনো বাক্য শুরু হলেই বাকি অংশটি তুমি না পড়েও ট্যাগটি আনসার করতে পারবে, সেক্ষেত্রে তোমার ট্যাগ হবে শ্যাল উই। লেটস হোক বা লেট আস, যেটি লেটসেরই ফুল ফর্ম, এটি দিয়ে শুরু হলেও আমাদের ট্যাগ হবে শ্যাল উই, আমরা মুখস্থ বসিয়ে দিতে পারবো। প্রদত্ত সেন্টেন্সটি যদি লেট আস না থেকে লেটের সাথে অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলো যদি থাকে তখনও আমাদের ট্যাগ হিসেবে উইল ইউ আমরা বসাবো মুখস্থ। লেট মি যখনই দেখছো তাহলে তুমি ট্যাগ বসিয়ে দাও উইল ইউ। লেট দেম দেখেছো তাহলে ট্যাগ বসিয়ে দাও উইল ইউ। তাহলে এই ছিল ইম্পারেটিভের ট্যাগের সাধারণ রুলগুলো। তো আরেকবার আমি তোমাদেরকে একটি বাক্যে বলছি যে মূল ভার্ব দিয়ে শুরু হলে, ডোন্ট দিয়ে শুরু হলে, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হলে আমাদের ট্যাগ হচ্ছে উইল ইউ। শুধু লেটস দিয়ে শুরু হলে আমাদের ট্যাগ হচ্ছে শ্যাল উই। লেটের সাথে যদি অন্য কোনো কিছু থাকে, লেট আস না থাকে, তাহলে আমাদের ট্যাগ হচ্ছে উইল ইউ। তাহলে ইম্পারেটিভ মানেই কিন্তু এখানে উইল ইউ। লাস্ট প্রকারের সেন্টেন্সে আমরা চলে এসেছি এক্সক্লামেটরি সেন্টেন্স। মনে হতে পারে যে ইন্টারোগেটিভ বা অপটেটিভ কোথায় গেল। সাধারণত ইন্টারোগেটিভের তো ট্যাগ হবেই না, এটি ইম্পসিবল, এবং সাধারণত অপটেটিভেরও কোনো ট্যাগ হয় না, তাই আমরা এগুলো আলোচনা করছি না। আমরা চলে এসেছি এক্সক্লামেটরি সেন্টেন্সে। অর্থাৎ যেই সেন্টেন্সটি পরীক্ষায় দেওয়া থাকবে সেটি যদি এক্সক্লামেটরি হয় তাহলে আমরা কিভাবে এর ট্যাগ করব। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়, এবং আমরা জানি যে এর সাবজেক্ট আর ভার্ব কিন্তু সবার শেষে থাকে। তো এখানে আসলে বিশেষ কোনো নিয়ম নেই। আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে যে নিয়মগুলো পড়েছি, যে হেল্পিং ভার্ব থাকলে সামনে নিয়ে আসতে হবে এবং হেল্পিং ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসাতে হবে, সেই নিয়মটি এখানেও প্রযোজ্য হবে। তো শুধু মনে রাখবো যে সাবজেক্ট আর ভার্বগুলো কিন্তু শুরুতে খুঁজে লাভ নেই, সাবজেক্ট ভার্বগুলো থাকবে হচ্ছে শেষে। যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে এই হোয়াট দিয়ে যখনই দেখেছি শুরু এবং সাবজেক্ট ভার্ব শেষে রয়েছে, তাহলে মাথায় নিয়ে আসতে হবে এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এই যে শেষ অংশটুকু সাবজেক্ট ভার্বের, এটি দেখে আমাদেরকে ট্যাগটি করতে হবে। তাহলে আমাদের ট্যাগটি ছিল ইজেন্ট ইট, যেহেতু ইজ ছিল হেল্পিং ভার্ব তাই আমরা ইজেন্ট ইট করে দিয়েছি। হাউ ফাস্ট লি বোস, লিকে তোমরা চেনো কিনা জানি না। ব্রেট লি নামে অস্ট্রেলিয়ার খুবই বিখ্যাত একজন বোলার ছিল। আমরা আমাদের সময় তার খেলা দেখেছি এবং সে অনেক জোরে বল করতে পারত। তো এখানে সেই লি এর কথা বলেছি, হাউ ফাস্ট লি বোস, অর্থাৎ লি কত জোরে বল করে। তাহলে এখানে লি বোস এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব, তাহলে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, কারণ বোল এখানে ভার্ব আর এর সাথে এস রয়েছে। ভার্বের সাথে এস থাকলে যেমনটি আমরা দেখেছি যে ডাজ ইউজ করতে হবে, আর লি যেহেতু পুরুষ ছিল এই জন্য আমরা এর পরিবর্তে হি ইউজ করলাম। তাহলে আমাদের ট্যাগটি হয়ে গিয়েছে ডাজেন্ট হি। যদিও এবারের সেন্টেন্সটি ব্যতিক্রম, এটি আমরা ব্যতিক্রম রুলে আবারও পড়বো যে অনেক সময় এক্সক্লামেটরিতে সাবজেক্ট আর ভার্ব উজ্জ থাকতে পারে। যেমন এখানে একটি সেন্টেন্স হোয়াট আ পিটি, এটি অনেকবার পরীক্ষায় এসেছে। তো এই সেন্টেন্সটি খেয়াল করো, হোয়াট আ পিটি, এখানে মনে হচ্ছে যেন সাবজেক্ট ভার্ব কিন্তু নেই। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য একটি সাবজেক্ট ভার্ব ধরে নিয়ে আমাদেরকে ট্যাগ করতে হবে। আসলে পুরো বাক্যটি হতো হোয়াট আ পিটি ইট ইজ, তাহলে আমাদেরকে মনে করতে হবে এখানে ইট ইজ রয়েছে। ইট ইজ যদি থাকতো তাহলে সেহেতু আমাদের ট্যাগটি হতো ইজেন্ট ইট। এই তাহলে যদি সাবজেক্ট ভার্ব না থাকে সেটি আমাদেরকে ধরে নিয়ে সলভ করতে হবে। তো এক কথায় আরেকবার বলছি যে এক্সক্লামেটরিতে আলাদা কোনো রুল নেই, অ্যাসার্টিভের মতো করেই হেল্পিং ভার্ব বা মূল ভার্ব দেখে আমাদেরকে ট্যাগ করতে হবে। তবে সবসময় মনে রাখতে হবে যে এক্সক্লামেটরিতে সাবজেক্ট এবং ভার্বটি কিন্তু সেন্টেন্সের শেষের দিকে থাকবে। তো এই হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন থেকে সাধারণ আলোচনা। এরপরে ধীরে ধীরে আমরা ব্যতিক্রম রুলসগুলো দেখতে থাকবো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এবারে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি ট্যাগ কোয়েশ্চেন থেকে, সেগুলো তোমরা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সম্ভব হলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো স্ক্রিনে বের করে রাখছি, তোমরা সেগুলো পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো।
ওকে, তোমরা বাক্যগুলো দুইটি কলামে দেখতে পাচ্ছ। 8-এর পরে এখানে কিন্তু অন্য কোনো বাক্য দেখতে পাচ্ছ না। তোমরা এভাবেই তুলে নাও। বাকি সেন্টেন্সগুলো আবার পরবর্তী ভিডিওতে আমি বাড়ির কাজ দিয়ে দিব। তো এই সেন্টেন্সগুলো তোমরা তুলে অবশ্যই সলভ করে কমেন্ট করবে। কোথাও কোনো প্রবলেম ফেস করলে সেটা অবশ্যই আমাকে জানাবে। এর মধ্যে অনেকগুলো সেন্টেন্স তোমরা নাও পেরে থাকতে পারো, যেহেতু সেগুলো একটু ব্যতিক্রম। তো সেই রুলসগুলো আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব।